এই লোকটার ছোট থেকে স্বপ্ন সে সরকারি চাকরি করবে, আর দেখো কাণ্ড, দীর্ঘ 25 বছর ধরে সে সরকারি চাকরির জন্য শুধু অপেক্ষাই করছে, কিন্তু সেটা যেন তার কপালেই নেই। এমনকি এই সরকারি চাকরি না হওয়ার কারণে সে এযাবৎকাল পর্যন্ত কোনো ধরনের চাকরি করেনি। অবশ্য তার বউ রানী এই সংসারটাকে চালিয়ে আসছে, কিন্তু একদিন এই লোকটার অ্যাকাউন্টে কোথা থেকে যেন 10 লক্ষ টাকা চলে আসে, আর লোকটা আসলে জানতোই না যে টাকাটা কোথা থেকে এসেছে, যা নিয়ে আজকের গল্প। পরবর্তীতে এই 10 লাখ টাকা নিয়ে সেখানে এমন এমন সব ক্যাচাল বাঁধতে শুরু করে যা আপনাকে একবার নয়, দুইবার নয়, বারবার হাসাবে। বলছিলাম 2024 সালে তেলেগু ভাষায় মুক্তিপ্রাপ্ত একটা কমেডি মুভি মারুথি নাগার সুব্রমণিয়ামের কথা। তবে ভাই আজকের ভিডিওটা দেখতে থাকুন, আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প গুঞ্জন। এই লোকটার নাম সুব্রমণিয়াম, সংক্ষেপে সুপার। সে ভারতের একটা ছোট্ট শহর মারুতিনগরে থাকে। শুরুতে যেমনটা বললাম, ছোটবেলা থেকেই তার স্বপ্ন সরকারি চাকরি করার, কিন্তু গত 25টা বছর ধরে ট্রাই করে আসার পরেও সে এখন পর্যন্ত একটাও সরকারি চাকরি পায়নি। এমনকি সে সবাইকে এটাই বলে বেড়াতো যদি সে জব করে তাহলে একমাত্র সরকারি চাকরিই করবে, না হয় বেকারই থেকে যাবে। এমনকি গ্রামবাসীরা তো মেনেই নিয়েছিল যে তার সরকারি চাকরিটা হয়েই যাবে, তাই তার আত্মীয় স্বজনেরা পরে রানীকে তার সাথে বিয়ে দিয়েছিল, এই ভেবে যে সুপারের সরকারি চাকরিটা হয়ে গেলে মেয়েটার ভাগ্য খুলে যাবে। কিন্তু সুপারের কপাল এতটাই খারাপ যে পরবর্তীতে তার বউ রানীর সরকারি চাকরি হয়ে গেল, এখন পর্যন্ত তার কোনো চাকরি হয়নি। তবে একবার সুপারের কাছে চিঠি এসেছিল যে একটা সরকারি স্কুলের টিচার হিসেবে নাকি তাকে চাকরি দেওয়া হয়েছে, তবে এর জন্য একটা ইন্টারভিউ দিতে হবে। আর হ্যাঁ, তার ভাগ্যই যখন খারাপ তখন আর কি করার। আসলে হয়েছিল এমন যে সুপার যে ট্রেনে করে ইন্টারভিউর জন্য যাচ্ছিল, সেই ট্রেনটা একটা দুর্ঘটনাবশত তার ট্র্যাক থেকে বের হয়ে সোজা ওখানকার কোর্টে গিয়ে ঢুকে পড়ে, যার কারণে কোর্টের জজ সহ সকল নথিপত্র নষ্ট হয়ে যাওয়ার কারণে সুপার সহ সকলের ইন্টারভিউ ওই টাইমে বন্ধ হয়ে যায়। এরপর কোর্ট থেকেও তথ্য নষ্ট হওয়ার কারণে সকল শিক্ষকের চাকরিও নিষিদ্ধ করে দেওয়া হয়। আর আজকে এই ঘটনার 25 বছর হয়ে গিয়েছে, তবে এখন পর্যন্ত কোর্ট থেকে কোনো ফয়সালা আসেনি। যে চাকরিটা সুপার 25 বছর আগে পেয়েছিল, সে এখনো সেটার জন্য অপেক্ষা করছে। আর বর্তমানে তার ওয়াইফ একাই তাদের সংসার চালায়। অবশ্য তাদের একটা ছেলে আছে, তার নাম অর্জুন। তবে ভাইরে ভাই, এ তো আরো এক পাগল। ওর বাবা সুবার তো গভর্নমেন্ট জবের স্বপ্ন দেখে, কিন্তু অর্জুনের স্বপ্ন তো অবাক করার মতো, কারণ তার ছেলে অর্জুন সুবারকে নিজের পাতানো বাপ মনে করে। ও বিশ্বাস করে যে ওর বাবা আসলে সাউথের হিরো আল্লু অর্জুন। অর্জুন সবাইকে বলে বেড়ায় যে সুবার তার বাবা না, তার বাবা আসলে আল্লু অর্জুন। মানে এমন ছাগল শুধুমাত্র মুভিতেই দেখা যায়। এটাও ঠিক না, কারণ কিছুদিন আগেও তো আমাদের দেশে এমন কিছু পাচাটা বাচ্চারা ছিল যারা শুধুমাত্র বাপ কেন, মানবতার খাতিরে প্লট পাওয়ার জন্য নিজের গোষ্ঠীও বিক্রি করে দিতে পারত। যাক, আমরা গল্পে ফিরি। আজকে অর্জুন তার বাবাকে বলছে যে তাকে নাকি আল্লু অর্জুন এখানে ছোটকালে রেখে গিয়েছিল, সে নাকি প্রতিষ্ঠিত হয়ে গেলে আল্লু অর্জুন তাকে নিয়ে যাবে। এরই মধ্যে সুবারের কাছে ব্যাংক থেকে একটা চিঠি আসে। আসলে সে কিছুদিন আগে একটা ব্যাংকের চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল, আর আজকে সুবার ওই লেটারটা পেয়ে অনেক খুশি হয়ে যায়। তার মনে হয় ব্যাংকে চাকরি লেগে গিয়েছে, কিন্তু লেটারটা পড়ে তার মনটা আবারও খারাপ হয়ে যায়, কারণ সে যে চাকরিটা পেয়েছে সেটা কোনো সরকারি চাকরি না, সেটাও হলো ওই ব্যাংকের একটা এটিএম এর বাইরে ওয়াচম্যানের জব, যেখানে তাকে প্রতি মাসে 15,000 টাকা দেওয়া হবে। তবে এই খবর শুনে সুবারের বউ রানী বলে, এটা তো অনেক ভালোই হয়েছে, অবশ্যই তোমার চাকরিটা করা দরকার। বেকার বসে না থেকে অ্যাটলিস্ট 15,000 টাকা তো আসবে, আর তুমি যদি এই চাকরিটা করতে মানা করো তাহলে কিন্তু তোমার হাত খরচ আর সিগারেট খাওয়ার জন্য আমি তোমাকে যে টাকা দিতাম সব বন্ধ হয়ে যাবে। আর বউয়ের মুখে এইসব কথা শুনে সুবার চিন্তায় পড়ে যায় যে এখন সে কি করবে, কারণ তার প্রথম বউ তো সিগারেট, পরের বউ হচ্ছে তার আসল বউ রানী। তাই সে রানীকে বলে, আমি আমার প্রথম বউকে ছাড়া কিভাবে থাকবো। এখন সুবার ভাবতে শুরু করে, যদি পাড়ার লোকেরা জানতে পারে যে ওয়াচম্যানের চাকরি করবে সে, তাহলে তো তারা তাকে নিয়ে অনেক মজা করবে। আর এই সব ভাবতে ভাবতে সে ঠিক করে নেয় যে যাই হোক, সে সিগারেটকে ডিভোর্স দিলেও মান সম্মান বাঁচিয়ে রাখবে, তা ওয়াচম্যানের চাকরি করবে না। এরই মধ্যে তার কাছে একটা লোকের ফোন আসে। আসলে সুবার সেই লোকের থেকে 3,000 টাকা ধার নিয়েছিল, তাই সেই লোক তার কাছে টাকা ফেরত চায়। আবার সে কিন্তু আজকে প্রথম নয়, এই নিয়ে বছর খানেক হয়ে গেল সুবার তার টাকা দেয় না। তাই সে সুবারকে হুমকি দিয়ে বলে যে টাকা না দিলে কিন্তু তার বাড়িতে চলে আসবে সে। ভয়ে সুবার ঘরের মধ্যে টাকা পয়সা খুঁজতে শুরু করে। সে মশলার বয়ামে টাকা খুঁজতে শুরু করে, কারণ তার বউ প্রায়শই এইসব বয়ামে টাকা রাখে। আর এক সময় সে মশলার বয়াম থেকে 4,000 টাকা পেয়ে যায়। কিন্তু এখন চিন্তার বিষয় হলো, সেখানে সুবারের ছেলে অর্জুনও ছিল। সুবারের তো 3,000 টাকা দরকার, এজন্য অর্জুন বলে,
আমাকে 1,000 টাকা কমিশন হিসেবে দিতে হবে, আর না দিলে মাকে বলে দেব। তাই সুবার না চাওয়া সত্ত্বেও অর্জুনকে 1,000 টাকা দিয়ে দেয়। যেই টাকা পেয়ে অর্জুন খুশিতে বাজারে গিয়ে ঘুরতে শুরু করে। তখনই সেখানে ও একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটার নাম কাঞ্চনা। আসলে সে অর্জুনের এক প্রতিবেশী আঙ্কেলের মেয়ে, যেটা অর্জুন জানে না, কারণ কাঞ্চনা স্কুল শেষ করে শহরে চলে গিয়েছিল নিজের লেখাপড়া চালাতে। অর্জুনের সাথে ছোটবেলায় এই কাঞ্চনার বন্ধুত্বও ছিল, কিন্তু আজ এত বছর পর তাকে দেখে সে চিনতেই পারে না, বরং মনে মনে পাকিয়ে ফেলে যে বিয়ে করলে তো একেই করতে হবে। সে কাঞ্চনার পিছু করতে থাকে আর তার আঙ্কেলের ভাস্করের বাড়ি পৌঁছে যায়। আর এই ভাস্কর একজন ব্যাংক কর্মকর্তা, সে ব্যাংকে কাজ করে, আর কাঞ্চনা হচ্ছে তারই মেয়ে। অর্জুন তার ঘরের ভিতরে গিয়ে বলে, আঙ্কেল আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনার সাথে একবার দেখা করে যাই, আর শুনেছি আপনার ঘরে নাকি মেহমান এসেছে। আসলে অর্জুন কাঞ্চনার কথা বলছে, কারণ সে এখনো জানে না যে কাঞ্চনা আসলে ভাস্করেরই মেয়ে। ভাস্কর এবার অর্জুনকে বলে, আরে কাঞ্চনা আমার মেয়ে, তুমি ছোটবেলায় ওর সাথে খেলতে মনে নেই? তুমি তো ওকে ছোট বোনের মতো খেয়াল রাখতে, ভুলে গেছো কি করে? আর এইটা শুনে অর্জুনের মাথায় বাস। আরে বোনের মতো মানে? সে তো চিন্তায় পড়ে যায়। তবে অর্জুন মনে মনে বানিয়ে ফেলে, বোন বললেই তো আর বোন হয়ে যায় না, তাই না? আর আমরা এমনিতেও বলি আমাদের দেশে আমরা সবাই ভাই বোন, বিয়ে তো আমি কাঞ্চনাকেই করব। পরে অর্জুন এইখানে তার বাবাকেও ডেকে আনে। সে এবার এই বিয়ের বিষয়টা ফাইনাল করে ফেলতে চায়, কিন্তু তার বাবাকে সে কিচ্ছু বলেনি। একসময় অর্জুনের মনে হয় আজকালকার মেয়েদের মডার্ন ছেলে পছন্দ, যারা মনের কথা সংকোচ ছাড়া বলে দেয়। তাই অর্জুন ভয় না পেয়ে বলে ফেলে, আঙ্কেল আমি আপনার মেয়েকে নিজের বউ বানাতে চাই, আপনি কি এর জন্য রাজি? এটা শুনে কাঞ্চনা বলে, আরে আমার এইমাত্র ব্রেকআপ হয়েছে, এত তাড়াতাড়ি কাউকে ভরসা করতে পারবো না। প্রথমে আমরা রিলেশনশিপে যাব, এরপর যদি তোমার উপর ভরসা হয় তাহলে আমি তোমাকে বিয়ে করব, আর না হয় তো না। যেসব কথা শুনে সুবর তো অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে জেনারেশন কত আগে চলে গিয়েছে। বাইরে এসে সে অর্জুনকে বলে, আমাদের সময় মেয়েরা বিয়ের নাম শুনলে লজ্জা পেত, আর এখানকার মেয়েরা কত সহজে বিয়ের কথা বলে ফেলে। সুবার বলে, আমার মনে হয় আমার এখনো সফটওয়্যার আপডেট হয়নি, আমার সফটওয়্যারটা আপডেট করে দে না, যাতে আমিও তোদের জেনারেশনের মতো ফাস্ট হয়ে যেতে পারি। এতে তার ছেলে বলে, বাবা বুড়োকালে এখন এসব স্বপ্ন ছাড়ো তো, আগে আমার বিয়ের ব্যবস্থা করো, না হলে সেই 3,000 টাকার কথা কিন্তু লিক হয়ে যাবে। পরের দৃশ্যে ইনি হলেন রানীর মা, অর্থাৎ সুবারের শাশুড়ি। তিনি টিভিতে অ্যাওয়ার্ড শো এর প্রোগ্রাম দেখছিলেন, আর আজকে ওই প্রোগ্রামে যখনই তার ফেভারিট প্রতিযোগী অ্যাওয়ার্ড জিতে যায়, তখন সে এত খুশি হয়ে যায় যেখানে খুশিতে তার হার্ট অ্যাটাক চলে আসে, আর হাসতে হাসতেই তার লাইন ডিসকানেক্ট হয়ে যায়। এখন তারপর রানীর মায়ের শেষকৃত্য অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছিল, কিন্তু এর জন্য 10,000 টাকার প্রয়োজন। তাই রানী রান্নাঘরে গিয়ে মশলার সেই বয়ামগুলোতে টাকা খুঁজতে শুরু করে, কিন্তু সেখানে সে 4,000 টাকা কম পায়। এতে সে বুঝে যায় সুবারই টাকা চুরি করেছে। এজন্য সে সব মেহমানের সামনে সুবারকে এই টাকা নিয়ে জিজ্ঞাসা করে, আর সে তো আজকে এমনিতেও ইমোশনাল ছিল, তাই তাকে ইচ্ছা মতো রানী অপমান করে। সুবারকে সে বলে, আমাদের বিয়ের 25টা বছর হয়ে গিয়েছে, কিন্তু তুমি এখন পর্যন্ত কোনো টাকা ইনকাম করতে পারোনি, আর আমি যে টাকা জমিয়ে রেখেছি তাও তুমি শেষ করে দিচ্ছ। রানীর চিল্লানোর আওয়াজ শুনে মেহমানরা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। রানী রেগে গিয়ে তার জিনিসপত্র প্যাক করতে শুরু করে। সুবার মনে করে রানী হয়তোবা ঘর ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু রানী তখন অর্জুনকে বলে, এত চিন্তা করার প্রয়োজন নেই, আমি ঘর ছেড়ে যাচ্ছি না, আমি 1 মাসের জন্য মন্দির যাত্রায় যাচ্ছি, তাই প্রার্থনা করো যাতে সেখানে গিয়ে মায়ের শেষ চিহ্ন বিসর্জন দিতে পারি। এটা তার স্বপ্ন ছিল, এই 1 মাস পর্যন্ত নিজের খেয়াল রাখো। এটা বলে রানী সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার সময় সে সুবারের দিকে ফিরেও তাকায় না। এজন্য রাতের বেলা সুবার খুবই আফসোস নিয়ে তার স্রষ্টার কাছে বলতে শুরু করে, কি হচ্ছে আমার সাথে, আমার ভাগ্য খুলে দেন না কেন, কেউ আমাকে সম্মানই করে না, আর এভাবে কয়দিন চলবে? তবে যা বোঝা গেল এবার হয়তোবা তার কপাল খুলবে। ঠিক তাই হয়। পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে তার ফোন চেক করে দেখে তার অ্যাকাউন্টে কোত্থেকে যেন 10 লাখ টাকা এসে ঢুকেছে। এটা দেখে সুবার আর অর্জুন অনেক অবাক হয়ে যায়। তারা বলতে থাকে, আমাদের তো লটারি লেগে গিয়েছে। তবে সেদিনই সুবারের প্রতিবেশী কৈলাস এসে তাকে বলে, তুমি কি জানো কালকে রাতে ব্যাংকের লোকেরা ভুল করে 100 জনের অ্যাকাউন্টে 10 লক্ষ করে টাকা পাঠিয়ে দিয়েছে, এখন সবার সাথে ব্যাংকের লোকেরা কন্ট্যাক্ট করছে। এটা শুনে সুবার ভয় পেয়ে যায়। সে মনে মনে বলতে থাকে, মাত্রই তো খুশি আসলো, এত তাড়াতাড়ি আবার চলে যাবে। সে কৈলাসকে জিজ্ঞাসা করে, কেউ যদি টাকা দিতে রাজি না হয় তাহলে কি হবে? এতে কৈলাস বলে, আরে কিচ্ছু হবে না, শুধু ওই পুলিশের লোকেরা ধরে তাকে উদম কেলাবে এবং টাকা এমনি বের হয়ে আসবে। এটা বলে কৈলাস চলে যায়। আর তার যাওয়ার পর সুবারের কাছে গোবিন্দ নামক একটা লোক আসে। গোবিন্দর থেকে সুবার অনেকদিন আগেই 1 লাখ টাকা নিয়েছিল, এজন্য সে এসেছে। গোবিন্দ সুবারকে বলে, তোর বউ আমার কাছে এসেছিল, সে বলেছে এখন থেকে তোকে 1 টাকাও দেবে না, তাহলে তুই যে আমার থেকে টাকাগুলো নিয়েছিস
নিয়েছিলি সেই ইন্টারেস্ট সহ আমাকে ফেরত কে দেবে? তাছাড়াও তোর বউ আমাকে অনেক অপমান করেছে, কিন্তু আমার তো টাকার দরকার, ইন্টারেস্ট সহ এখন 2 লাখ টাকা হয়েছে, এখন যদি এই টাকা না দিস তাহলে কিন্তু ভালো হবে না। এখন প্রতিবেশীদের সামনে নিজেকে এভাবে অপমান হতে দেখে সুবারের অনেক রাগ উঠে যায়। তাছাড়াও এখন তার অ্যাকাউন্টে তো টাকা আছেই, তাই সে রেগে গিয়ে সেই 10 লাখ টাকা থেকে গোবিন্দকে 2 লাখ টাকা দিয়ে দেয়। এটা দেখে গোবিন্দ অবাক হয়ে যায় যে এই বেকারটার কাছে এত টাকা কোত্থেকে আসলো। তারপর গোবিন্দ চলে গেলে অর্জুন তার বাবাকে বলে, আরে আপনি রেগে গিয়ে তো টাকা দিয়ে দিয়েছেন, কিন্তু ব্যাংকের লোকেরা যখন আসবে তখন কি বলবেন? এই 2 লাখ টাকা কই পাবেন? যা শুনে সুবারের আবারও মাথায় হাত। অর্জুন বলে, আপনার জন্য আমার একটা প্ল্যান আছে। আমরা ব্যাংকের লোকেদেরকে বলবো আমরা জানতাম না যে ওই টাকা আমাদের নয়, এজন্য আমরা সেই টাকা খরচ করে ফেলেছি, এখন 2-3 মাসের মধ্যে ফিরিয়ে দেব, এতে আমরা পুলিশের মাইর খাওয়া থেকেও বেঁচে যাব। সুবারও এতে রাজি হয়ে যায়। এরপর সুবার আর তার ছেলে ব্যাংকে যায়। সেখানে গিয়ে তারা ব্যাংকের লোকেদের কথা না শুনেই বরং নিজেদের কাহিনী বলতে শুরু করে। তারা বলতে শুরু করে, ভুল করে টাকা শেষ করে ফেলেছি, এখন আমাদের টাইম দাও, আমরা টাকা ফিরিয়ে দেব। যা শুনে ব্যাংকের লোকেরা বলে, কি ফিরিয়ে দেবেন? কিসের টাকা? আপনাদের অ্যাকাউন্ট তো ঠিকই আছে, এই টাকাগুলো তো আপনাদেরই। এটা শুনে সুবার আর তার ছেলে তো খুশি হয়ে যায়। তারা ভাবে হয়তোবা ব্যাংকের লোকেরা তো ভুলেই গিয়েছে যে তাদের অ্যাকাউন্টে ভুল করে তারা টাকা পাঠিয়েছিল। তারা বুদ্ধি করে যে এখন আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এই পুরো টাকা শেষ করে দিতে হবে, যাতে কয়েক মাস পর ব্যাংকের লোকেরা জানতে পারলেও কিছু করতে না পারে। তখন আমরা বলে দেবো আমাদের কাছে আগে আসা উচিত ছিল, আমরা টাকা শেষ করে ফেলেছি। তারপর তারা দুইজন যখন ঘরে ফিরে আসে, তারা তাদের বাড়ির সামনে বিশাল একটা লাইন দেখতে পায়। আসলে এনারা প্রত্যেকেই একসময় সুব্রমণিয়ামকে টাকা ধার দিয়েছিল। তারা এখন সেগুলো ফেরত নিতে এসেছে, কারণ তারা জেনে গিয়েছে সুবারের কাছে অনেক টাকা এসেছে। এজন্য সুবার উপায় না পেয়ে যাদের থেকে টাকা নিয়েছিল তাদের সবাইকে টাকা ফেরত দিয়ে দেয়। এরপর সুবার আর তার ছেলে ঘরের জন্য নতুন টিভি, ফ্রিজ, এসি, বাইক কিনে ফেলে, যাতে তাড়াতাড়ি করে টাকা শেষ হয়ে যায় আর ব্যাংকের লোকেদেরকে যেন কিছু না দেওয়া লাগে। আর এদিকে অর্জুন কাঞ্চনাকে খুশি করার জন্য তার জন্মদিনের 1.5 লক্ষ টাকার আইফোন গিফট করে। কিন্তু মজা তো তখন আসবে যখন তারা জানতে পারবে এই টাকা কোত্থেকে এসেছিল। তাই শেষ পর্যন্ত দেখুন। অন্যদিকে দেখানো হয় ওই ব্যাংকের একজন স্টাফ ম্যানেজার বলছে, আমরা 100 অ্যাকাউন্টে ভুল করে 10 লক্ষ টাকা পাঠিয়েছিলাম, সবাই তো টাকা ফেরত দিয়েছে, কিন্তু একটা অ্যাকাউন্ট এখনো বাকি আছে যারা টাকা ফেরত দেয়নি, আর তারা সম্ভবত টাকা দিতেও চায় না। আর এসব শুনে ম্যানেজার বলে, তাহলে পুলিশের সাথে কথা বল, মার খেলে টাকা এমনিতেই বের হয়ে আসবে। এদিকে কাঞ্চনার বাবা অর্জুনকে বলে, সকাল থেকে কাঞ্চনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সে তার ফোনটাকেও নাকি ঘরে ফেলে গিয়েছে। ওর ফ্রেন্ডসরা বলছে তারা নাকি কাঞ্চনাকে একটা স্টিকার লাগানো গাড়িতে যেতে দেখেছে। এটা শুনে অর্জুন আল্লু অর্জুনের মতো ডায়লগ মেরে বলে, দেখেন হবু শ্বশুর মশাই, সন্ধ্যার আগে আপনার মেয়ে আপনার ঘরে থাকবে, এটা আমার ওয়াদা। এরপর অর্জুন সেই গাড়ি খুঁজতে শুরু করে। তখন রাস্তার মধ্যে অনেকগুলো পুলিশের গাড়ি তারই ঘরের দিকে যাচ্ছিল। আর ওখানে থাকা লোকেদের থেকে অর্জুন জানতে পারে এই পুলিশগুলো নাকি সেই লোকের বাড়িতে যাচ্ছে যার অ্যাকাউন্টে ব্যাংকের লোকেরা ভুল করে টাকা দিয়েছিল আর যে এই টাকা দিতে চাচ্ছে না। যা শুনে অর্জুন বুঝে যায় এই পুলিশেরা তাদের বাড়িতেই যাচ্ছে, তার বাবার কাছেই যাচ্ছে। এজন্য সে তার বাবাকে ফোন দিয়ে বলে, এখন সবকিছু আপনার হাতে, সবকিছু সামলিয়ে নিয়ে আমি কাঞ্চনাকে বাঁচাতে যাচ্ছি, যদি আপনি এটা করে দেখাতে পারেন তাহলে আমি বুঝে যাবো আপনিই আমার আসল বাপ। আল্লু অর্জুনকে আমি ভুলেই যাব, কথা দিলাম। আর নিজের ছেলের মুখে এই সব কথা শুনে সুপারের মধ্যে ফিল্মের হিরোদের মধ্যে একটা ভাইব চলে আসে। সে পুরো অ্যাটিটিউডের সাথে ঘরের দরজার সামনে বসে থাকে আর বলতে থাকে, আজকে এমএলএ আসলেও আমার কিছু করতে পারবে না। মানে এখন হিরোগিরি ছেলের থেকে শিফট করে বাপকে ধরেছে। আর এদিকে ওর জন্য সেই গাড়ি পেয়ে যায় যেটাতে করে কাঞ্চনাকে নিয়ে যাওয়া হচ্ছিল। আসলে কাঞ্চনা সেদিন বলেছিল মনে আছে যে তার বয়ফ্রেন্ডের সাথে তার ঝগড়া হয়েছে, তাদের ব্রেকআপ হয়েছে। হ্যাঁ, আজকে তার সেই বয়ফ্রেন্ডই তাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। তখন তার গাড়ির সামনে হিরোর মতো এন্ট্রি নেয় অর্জুন, তার গাড়ি থামিয়ে দেয়। আর অর্জুন আল্লু অর্জুনের মতো পুষ্পারাও সেজে কাঞ্চনার এক্স বয়ফ্রেন্ডকে থাপ্পড় মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর অর্জুন তার ঘরে ফিরে আসে, এসে দেখে পুলিশের লোকেরা সম্ভবত তার বাবাকে ধরে কেলাচ্ছে। কিন্তু না, ওটা তার বাবা না, ওটা হলো কৈলাস। কারণ কৈলাসই ছিল সেই অ্যাকাউন্ট হোল্ডার যেই অ্যাকাউন্ট ব্যাংকের 10 লক্ষ টাকা ফেরত দেয়নি। এটা দেখে সুবারের সব চিন্তা দূর হয়ে যায় আর পুলিশের লোকেরা কৈলাসকে তাদের সাথে করে নিয়ে যায়। কিন্তু এরপরেও সুবার আর অর্জুনের চিন্তা ছিল এই নিয়ে যে তাহলে সেই 10 লক্ষ টাকা কোথা থেকে এসেছে। এরই মধ্যে তখন সুবারের বউ রানী তাকে ফোন করে। রানী তাকে বলে, আমার কাছে একটা খুশির খবর আছে, আমাদের নতুন বাড়ি বানানোর স্বপ্ন এবার পূরণ হবে। তুমি তো আমার মাকে অনেক খারাপ বলতে যে তিনি তোমাকে কিছু দেয়নি, কিন্তু তিনি আমাদের জন্য 10 লক্ষ টাকার লাইফ ইন্স্যুরেন্স করে রেখেছিল। এখন যে কোনো মুহূর্তে আমরা এই টাকা পেয়ে যাব। তাই যখনই আমি বাড়ি ফিরবো তখনই আমরা নতুন বাড়ি বানানো শুরু
শুরু করে দিতে পারবো। এটা শুনে তো এবার সুবারের পায়ের তলার মাটি সরে যায়। সে এবার বুঝতে পারে যে 10 লক্ষ টাকাকে সে ব্যাংকের মনে করেছিল, এগুলো তো আসলে তার শাশুড়ির লাইফ ইন্স্যুরেন্সের টাকা। সে তার ছেলেকে বলে, অনেক বড় ভুল হয়ে গিয়েছে রে, এখন আমরা কি করব? তাই কোনো উপায় না পেয়ে সুবার আর অর্জুন সেই টাকা দিয়ে কেনা সকল জিনিসপত্র বিক্রি করার সিদ্ধান্ত নেয়, যেন কিছুটা হলেও তাদের টাকা ফিরে আসে। সুবার এই সবগুলো জিনিসের অনলাইনে বিজ্ঞাপন দিতে শুরু করে। তখনই সুবারের সাথে যোগাযোগ করে একটা লোক তার সাথে দেখা করতে আসে। সে নাকি তার সকল কিছু একসাথে কিনে নেবে, কিন্তু বলতে থাকে, তুমি যে পণ্যের বিজ্ঞাপন দিয়েছো সেখানে মূল্য দিয়েছো 3 লাখ টাকা, কিন্তু আমি যা দেখছি এখানে 1.5 লাখ টাকার জিনিস হবে। আচ্ছা যাক, আমি তোমাকে 3 লাখ টাকাই দেবো, তুমি সবগুলো জিনিস পাঠিয়ে দাও, কিন্তু এখন আমার কাছে 1 লাখ টাকা আছে, তুমি এটা রাখো, আর বাকি 2 লাখ টাকা আমার জিনিস জায়গা মতো পৌঁছানোর পর দিব। তাই এক্সাইটমেন্টের ঠেলায় সুবার তার এই 3 লাখ টাকার জিনিস 1 লাখ টাকায় দিয়ে দেয়। আর তার চলে যাওয়ার পর ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, সেই লোকটা তো টাকা ট্রান্সফার করেই না, উল্টা তার ফোনটাই বন্ধ করে রেখেছে। এতে তারাও বুঝে যায় যে হ্যাঁ, লোকটা তাদেরকে মামু বানিয়ে চলে গিয়েছে। তবে সুবার আর অর্জুন কোনো মতে 4 লক্ষ টাকা ম্যানেজ করতে পেরেছে, আর তাদের কাছে এখনো 6 লক্ষ টাকা কম আছে। তাই সুবার আর অর্জুন গোবিন্দের কাছে যায় আর তার কাছে 6 লক্ষ টাকা চায়। গোবিন্দ বলে, আমার কাছে তোমাদের জন্য 2টা অফার আছে। একটা অফার হলো আমি তোমাদের 6 লক্ষ টাকা দেবো, তবে 2 মাসের মধ্যে ডাবল দিতে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে, যদি সুবার নিজের বউয়ের চাকরিটা ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারে, তাহলে এই টাকা সে ফ্রিতেই নিতে পারবে। কারণ রানী সবার সামনে তাকে অপমান করেছিল, তাই রানী যদি তার চাকরি ছেড়ে দেয় তাহলে গোবিন্দ শান্তি পাবে, তাতে তার টাকা গেলে যাক। তবে গোবিন্দর এই সব কথা শুনে সুবার রেগে যায়। সে বলে, আরে বেটা, গত 25 বছর ধরে আমার বউ আমার ঘর চালাচ্ছে, আর তুই বলছিস আমি তাকে বলতাম চাকরি ছেড়ে দিতে? আমার লাগবে না তোর টাকা, আমরা অন্য কোনো উপায় বের করে নেব। আর এখন আপনারা হয়তো ভাবছেন এরা ব্যাংক থেকে লোন নিচ্ছে না কেন? আসলে ভাই, এরা দুজনে তো বেকারের ওস্তাদ, তাই এদেরকে ব্যাংক কি কারণে লোন দেবে? এরা তো ফেরত দিতেই পারবে না। তারপর রানী আবার ফোন দিয়ে সুবারকে বলে, কালকে আমার ভাই আসবে, তুমি তাকে 10 লক্ষ টাকা দিয়ে দিও, আমার ভাই কনস্ট্রাকশনের কাজ শুরু করে দেবে। রানীর বাড়ি ফেরার তখনও 10 দিন বাকি ছিল, কিন্তু এখন তো তাদেরকে সকালের মধ্যেই 10 লাখ টাকা ম্যানেজ করতে হবে। তাই এই সব ভাবতে ভাবতে সুবার অবাক হয়ে যায়। পরের দিন সকালে রানীর ভাই আসে। সুবার ভয় ভয় সবকিছু তাকে বলে দেয়, আর এই সব শুনে রানীর ভাই আকাশ থেকে পড়ে আর বলে, আরে তোরা কি করে ফেলেছিস? এমন কাজ কে করে রে ভাই? তবে সে আবার তাদের সাহায্য করতেও রাজি হয়। সে বলে, এখন আমার কাছে তোদের জন্য একটা উপায় আছে। আমার একটা বন্ধু আছে যে ইউএসএ থাকে, সে ট্রেডিং এর কাজ করে। যদি আমরা তাকে 4 লক্ষ টাকা দিই তাহলে সে 2-3 দিনের মধ্যে 4 লক্ষ 10 লক্ষ বানিয়ে দেবে। এটা শুনে সুভার আর তার ছেলে খুবই খুশি হয়ে যায়। কিন্তু ভাই, টাকা বানানো তো এত সোজা না, এটা তো জানা কথা, তাই না? হয়তো এখানেও তারা কট খাবে। হ্যাঁ ভাই, এমনটাই হয়। 4 লক্ষ টাকা নেওয়ার পর রানীর ভাইয়ের সেই বন্ধুটা তার ফোন বন্ধ করে দেয়। এবার রানীর ভাইও চিন্তায় পড়ে যায়, কারণ সুবার আগে থেকেই চিন্তায় ছিল, এখন তো সে তার আরো 4 লক্ষ টাকা শেষ করে দিয়েছে। এরপর তারা অনেক খোঁজাখুঁজির পর জানতে পারে যে তার ওই বন্ধু আসলে কোনো ইউএসএ ট্রেডিং নিয়ে কাজ করে না, ইন্ডিয়াতেই সে এমন ধান্দাবাজির কাজ করে। তাকে জিজ্ঞাসা করার পর সে বলে, আমি তো সব মাল খেয়ে শেষ করে ফেলেছি, আমার কাছেও কিছু নেই, এখন আমি 4 লক্ষ টাকা কোত্থেকে দেবো? তিনজনই এরপর চিন্তায় পড়ে যায়। তাই কোনো উপায় না পেয়ে সুবার এটিএম এর ওয়াচম্যানের কাজ করার জন্য জব কনফার্ম করে ফেলে। কারণ এখন তার কাছে তার মান সম্মানের থেকেও প্রিয় ছিল তার ওয়াইফের স্বপ্ন। তার বউ অনেক পরিশ্রম করে ঘর চালায়, তাই সে চায় না তার বউয়ের মন ভেঙে যাক। এদিকে অর্জুনও ফুড ডেলিভারি বয়ের কাজ শুরু করে দেয়, যাতে সে কিছু টাকা ইনকাম করতে পারে। তারা দুজন এটাই ভাবতে থাকে, তাদের দুজনকে কাজ করতে দেখে রানী হয়তোবা তাদের প্রতি নরম হবে আর তাদেরকে মাফ করে দেবে। পরের সিনে লাইফ ইন্স্যুরেন্স থেকে একটা লোক এসে তাদেরকে একটা 10 লক্ষ টাকার চেক দেয়। তবে তারা তো অবাক, এ আবার কার ইন্স্যুরেন্সের টাকা? তবে সুভার ভালো মতো খেয়াল করলে বুঝতে পারে আসলে এটাই সেই লাইফ ইন্স্যুরেন্সের টাকা যেটা তারা দিতে এত দেরি করেছে, যেটা তার শাশুড়ি রেখে গিয়েছিল। এটা শুনে সুবার, অর্জুন এমনকি রানীর ভাই তিনজনই অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, কি হচ্ছে এইসব? তাদের কথা হলো তাহলে সেই 10 লাখ টাকা কিসের, যেটা সুবারের অ্যাকাউন্টে এসেছিল? এরই মধ্যে রানী সুবারকে ফোন করে বলে, আমার কাছে তোমার জন্য একটা খুশির খবর আছে, সেটা আমি তোমাকে ঘরে এসে বলবো, কারণ এর মাধ্যমে আমাদের সকল ঋণ শেষ হয়ে যাবে। সুবার ভাবতে শুরু করে, আর হয়তোবা এটাই সেই সুখবর ছিল, যেই সুখবরটাকে তারা খরচ করে ফেলেছে। এখন আবারও তারা শুরু করে টেনশন। তাদের তিনজনকে সন্ধ্যার আগে 10 লক্ষ টাকা যে করেই হোক ম্যানেজ করতে হবে। এজন্য সে গোবিন্দের থেকে আবারও ধার চাইতে যায়। তবে এবারও গোবিন্দ তাকে আগের অফারটাই করে, হয়তো টাকা ডাবল, নয়তো রানীর চাকুরি। তাই আবারও খালি হাতেই তারা ফিরে আসে। তারপর যখন রানী বাড়ি ফিরে আসে, তখন তারা জানতে পারে রানী নাকি তার জব ছেড়ে দিয়েছে। যা শুনে রানীর ভাই আর সুবার তাড়াতাড়ি গোবিন্দের কাছে গিয়ে তার থেকে 10 লক্ষ
টাকা নিয়ে আসে আর বলে রানীর চাকরি ছাড়ার দায়িত্ব আমার। এবার সুবার যখন ঘরে ফিরে যায়, রানী তাকে সেই খুশির খবরটা বলে। আসলে 25 বছর আগে সুবারের যে চাকরিটা পাওয়ার কথা ছিল, যেটা কোর্ট নিষিদ্ধ করে দিয়েছিল, আজকে সেটা শুনানি হয়েছে যে সুবার আবারও সেই চাকরিটা পাবে। আর 25 বছর অপেক্ষা করার কারণে তাকে নাকি 40 লক্ষ টাকার ক্ষতিপূরণও দেওয়া হবে। এজন্যই রানী তার চাকরি ছেড়ে দিয়েছে। সুবারের সরকারি চাকরির স্বপ্নও পূরণ হয়ে গিয়েছে, তাই তার চোখ থেকেও আনন্দের পানি পড়তে শুরু করে। কিন্তু এখনো একটা প্রশ্ন রয়ে গিয়েছে, তাহলে সেই 10 লক্ষ টাকা কোথা থেকে আসলো? এটার উত্তরটা আসলে কাঞ্চনার বাবার কাছে। কাঞ্চনার বাবা একদিন সুবারকে বলে, দেখ ভাই, কিছুদিন আগে আমার চশমা ভেঙে গিয়েছিল, চশমা ছাড়া আমি কিছুই ঠিকঠাক মতো দেখতে পারি না। কিন্তু যখন আমি চশমা ছাড়া ব্যাংকে গিয়েছিলাম, তখন এমএলএর একটা লোক আসে আর বলে 10 লক্ষ টাকা এমএলএর অ্যাকাউন্টে দিতে। সেই সময় চশমা না থাকার কারণে ভুলবশত আমি সেই এমএলএর অ্যাকাউন্টে না দিয়ে টাকাগুলো কার কাছে দিলাম কিছুই বুঝতে পারলাম না। এরপর থেকে এমএলএ আমাকে বিরক্ত করে রেখেছে, আমাকে হুমকিও দিয়েছে। তাই আমি উপায় না পেয়ে কাঞ্চনার বিয়ের জন্য জমানোর 10 লক্ষ টাকা দিয়ে দিয়েছি এমএলএকে। তাই ভাই এখন মাফ করে দে আমারে, তোর ছেলের সাথে আমি কাঞ্চনার বিয়ে দেবো, কিন্তু যৌতুক মৌতুক দিতে পারবো না। কাঞ্চনার বিয়েতে আমি অর্জুনকে কিছু দিতে পারবো না, সরি রে ভাই। আর হ্যাঁ, সুবার এখন বুঝে যায় যে তার অ্যাকাউন্টের টাকা কোথা থেকে এসেছিল, কিন্তু সে কাঞ্চনার বাবাকে কিছুই বলে না। আর কোনো টাকা না নিয়ে অর্জুনের সাথে বিয়েতে সে রাজিও হয়ে যায়। আর হ্যাঁ, এখানেই শেষ হলো আজকের গল্পটা। এখন গল্পটা কেমন লাগলো সেটা বলার জন্য অবশ্যই কমেন্ট বক্স আছে, তাই একটা কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, আপনার কাছে আমার প্রশ্ন রইল, যদি আপনার অ্যাকাউন্টে হঠাৎ করে 10 লাখ টাকা চলে আসে, তাহলে সেই টাকা দিয়ে তৎক্ষণাৎ আপনি কি করবেন, বা আপনার প্রথম পদক্ষেপ কি হবে, সেটা পারলে কমেন্টে বলে যান। স্ক্রিনে এমনই আরও একটা ভিডিও ভেসে উঠেছে, যেখানে সেই গল্পে ছেলেটা জানতে পারে যে তার ছোট বোনটা আসলে প্রেমের দোকান খুলে বসেছিল, যেখানে তার প্রেমিকের সংখ্যা ছিল 5-7টা। তো এই জানতে পেরে ভাই হিসেবে সে কি করেছিল সেটা এই ভিডিওতে দেখতে পারবেন, তাই ক্লিক করে দেখা শুরু করুন। ধন্যবাদ।